সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কিছুক্ষণের মধ্যেই বুঝে যাবেন। আমরা কথা বলবো জব মার্কেট নিয়ে, ভয়াবহ অবস্থা সেটি ব্যাখ্যা করবো এবং যে রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে সেটি অ্যানালিসিস আমরা তুলে ধরবো আপনাদের কাছে। আমরা কিছুটা হলেও অল্প কিছু হলেও স্টক মার্কেট নিয়ে আলোচনা করব, কারণ আপনারা জানেন স্টক মার্কেট সেল অফ চলছে অ্যাটলিস্ট দ্য এন্ড অফ টুডে। গতকাল এরকম অবস্থা, গত সপ্তাহে আজকে এই সপ্তাহ দুদিনই আমরা 2 সপ্তাহে এরকম দেখেছি। অনেকের প্রশ্ন এখন কি হবে সেটার একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব এবং ইমিগ্রেশনের 4টি বড় আপডেট থাকবে। একটি আপনারা জানেন, কিন্তু আমরা সতর্কীকরণ করবো একটু, এবং করণীয়টা কি আপনার ওকে ঠিক আছে এখন হয়ে গেছে এটি, এখন হোয়াট শুড উই ডু, এটি একটি আপডেট থাকবে। কাজেই আমি মনে করি আজকের প্রোগ্রামটি অনেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে আপনারা যদি মনে করেন অন্য কারো কাছে এই অনুষ্ঠানটি অর্থবহ হবে, দেখাটা প্রয়োজন, প্লিজ তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি। আজ শুক্রবার, প্রথম শুক্রবার মাসের, অর্থাৎ বিএলএস, ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, আজকে তাদের কর্মসংস্থানের যে রিপোর্টটি হয়ে থাকে লেবার রিপোর্ট, সেটি প্রকাশ করে থাকেন সকাল 9টা, 8:30 থেকে 9টার মধ্যে। সো অফিসিয়াল জব রিপোর্ট was supposed to release this Friday today. বাট আপনারা জানেন ইতিহাসের দীর্ঘতম গভর্নমেন্ট শাটডাউন চলছে, সো বিএলএস কোনো রকম রিপোর্ট রিলিজ করছে না। বাট আমরা পেয়েছি প্রাইভেট সেক্টরের রিপোর্ট এবং ডাটা পয়েন্ট। আমরা না, অনেকেই যারা আছেন, কারণ বেসিকলি উই আর এভরিবডি, স্টক মার্কেট, অর্থনৈতিক বোদ্ধা যারা আছেন, বিজনেস অ্যানালিসিস, সবাই কিন্তু অন্ধের মতো সামনের দিকে যাচ্ছেন। আপনারা গত সপ্তাহে শুনেছিলেন জেরোম পাওয়েল বলছিলেন when you drive in a fog you slow down, অনেকটা সেরকমই অবস্থা। কাজেই এই যে প্রাইভেট সেক্টর ডেটা আমরা পেয়েছি এবং ডেটা পয়েন্ট, আমরা চেষ্টা করব যে সিচুয়েশনটা কি লেবার মার্কেট, হোয়াটস দ্য সিচুয়েশন অফ দ্য লেবার মার্কেট। দ্য ইউএস লেবার মার্কেট ইজ নাও ইন বিগ ট্রাবল, ইজ নাও রিয়েলি বিগ ট্রাবল। ওকে, ফেডারেল রিজার্ভ তারা কিন্তু এই তথ্যগুলো নেবেন এবং তাদের আগামী সপ্তাহের যে আগামী মাসে ডিসেম্বরের 10 তারিখে যেই ডিসিশনটা নেবেন সেখানে তারা কিন্তু এই তথ্যগুলো দেখবেন, বিকজ তাদের হাতেও এই তথ্যগুলো গেছে। সো হাউ ব্যাড ইজ দ্য সিচুয়েশনটা কতখানি খারাপ, এটি প্রথমে একটু পর্যালোচনা করা দরকার। ইন দ্য ইউনাইটেড স্টেটস গত 2 দশকের মধ্যে যে কোনো অক্টোবর মাসের তুলনায় সবচেয়ে বেশি চাকরি ছাঁটাই হয়েছে, ঘোষণা এসেছে, আর চাকরি ছাড়াই হয়েছে, যেটা আপনারা দেখছেন গত 22 বছরের মধ্যে দিস ইজ দ্য হাইয়েস্ট। ওকে, কারণ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমি কিছুক্ষণ মধ্যে এটা আরেকটু বেশি করে টাচবো, এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিজ যারা আছেন কর্মক্ষেত্রের কর্পোরেশনস, তারা নতুনভাবে রিকনস্ট্রাকশন করছেন, রিঅর্গানাইজ করছেন এবং প্রতিষ্ঠানগুলো তাদের ব্যয় কমানোর উদ্যোগটি বাড়িয়ে দিয়েছেন, গতিটি বাড়িয়ে দিয়েছেন। এই সমস্ত তথ্য এসছে আউটপ্লেসমেন্ট সংস্থা নাম আছে চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাস ইনকর্পোরেটেড রিপোর্ট থেকে, এবং এটি আমরা না, সবাই দেখছেন এই রিপোর্টটি, বড় বড় সংস্থা। আজকে আপনি যেখানে দেখেন না কেন আজকে এই রিপোর্টগুলি পাবেন। গত 22 বছরের মধ্যে এটি ভয়াবহ অবস্থা আছে। গত 8 মাসে, পরবর্তী যদি আমরা অনস্ক্রিনে দেখি যেটি দেখছেন ফোর্বস, দিস ইজ কামিং ফ্রম ফোর্বস, আমার কথা নয়, গত 8 মাসে 1,53,000, গত মাসে, দুঃখিত, আই এম সরি, আই এম গোয়িং টু ফাস্ট, গত মাসে 1,53,047টি কর্মসংস্থান চাকরি হারিয়েছে গত বছরের তুলনায়। আমরা এটি একটু পরে দেখব, পরে দেখব, এটি আমরা কিছুক্ষণ পরে দেখব। আর ওকে, গত বছরের একই মাসের তুলনায় প্রায় 3 গুণ বেশি যেটি। ওকে, গত মাসে 54,000, অর্থাৎ সেপ্টেম্বর মাসে 54,000 কর্মসংস্থান হারিয়েছিলাম আমরা অলটুগেদার। প্রযুক্তি এবং ওয়্যার হাউজিং সেক্টর, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে বেশি কাজ চান, সেই কাজ ছাঁটের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই 2টি সেক্টর। এটি হচ্ছে 2003 সালের পর যে কোনো অক্টোবর মাসের সবচেয়ে বড় ছাঁটাই। কিন্তু কথা হচ্ছে কেন এই হারে মানুষ চাকরি হারাচ্ছেন, ওয়াই? অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, এই রিপোর্ট অনুসারে করোনা মহামারীর সময় অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছিল, অনেক সময় ওভার হায়ারিং যেটিকে বলে থাকি, এখন সংশোধন করা হচ্ছে, এটি একটি ব্যাপার। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে এআই প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ এআই প্রযুক্তির মাধ্যমে তারা অনেক কাজ করছেন যেখানে তাদের কর্মীর দরকার নেই। আরেকটি ব্যাপার হচ্ছে ভোক্তা, অর্থাৎ আমরা যখন ক্রয় করি বিক্রয় করি, আমরা হলাম ভোক্তা, স্পেশালি আপনি ক্রয় করেন, কনজিউমার। ভোক্তা এবং কর্পোরেট বড় বড় প্রতিষ্ঠান তারা খরচ কমাচ্ছেন, আপনিও কমাচ্ছি, কারণ জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বড় বড় কর্পোরেশনের ব্যয় বৃদ্ধি হচ্ছে, যার কারণে প্রতিষ্ঠানগুলি বাজেটে টানাটানি চলছে, যার কারণে
তারা নিয়োগ কমিয়ে দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে নিয়োগ স্থগিত করে দিয়েছেন, যার ফলটি আমরা দেখছি লেবার মার্কেটে। ওকে, এখন যারা চাকরি হারাচ্ছেন, এই মুহূর্তে যারা চাকরি হারাচ্ছেন, তাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নতুন চাকরি পাওয়া আগের মতো সহজ না, যেটি লেবার মার্কেটকে আরও বেশি দুর্বল করে তুলেছে। এখন সংখ্যাগুলো আপনি যেভাবেই দেখেন না কেন, এনি ওয়ে ইউ সি এর পরিস্থিতি অত্যন্ত দুর্বল এই বছর। এখন পর্যন্ত আমরা যদি 2 নম্বরটি এখন দেখি অন স্ক্রিন প্লিজ, 2 নম্বর স্লাইডটি। ওকে, যেটি আপনারা দেখছেন, এখন পর্যন্ত এই বছরে মোট চাকরি হারিয়েছেন মানুষ 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে। কোভিড মহামারী পরবর্তী সময়ে যেটি সবচেয়ে বেশি, আপনারা জানেন কোভিডে সবাই চাকরি ছেড়ে দিয়েছিলেন গণহারে, সেটির চেয়েও বেশি এটি। একই সময়ে আমেরিকার যারা নিয়োগদাতা আছেন, এমপ্লয়ার, 2011 সালের পরে সবচেয়ে কম নিয়োগ দিয়েছেন। অর্থাৎ একদিকে চাকরি হারিয়েছেন এই 10 মাসে 1 মিলিয়নের উপর মানুষ, এর মধ্যে যারা এমপ্লয়ার আছেন তারা সবচেয়ে কম হায়ারিং করেছেন এবং তা আরও কম হায়ারিং করার পরিকল্পনা করছেন। অক্টোবর পর্যন্ত, আজকে আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে আছি, অক্টোবর পর্যন্ত সিজনাল যে হায়ারিং হয়ে থাকে এটি হচ্ছে 2012 সালের চ্যালেঞ্জারের তথ্য সংগ্রহ করা শুরুর পর থেকে সবচেয়ে কম। চ্যালেঞ্জার তাদের তথ্য সংগ্রহ শুরু করেছিলেন 2012 সাল থেকে, তখন থেকে এখনকার পর্যন্ত সবচেয়ে কম হায়ারিং তারা দেখেছেন। চ্যালেঞ্জারের রিপোর্ট আরও বলছে হয়তো সুদের হার কমার, অর্থাৎ ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট হার কমার পর এবং নভেম্বর মাসে, অর্থাৎ এই মাসে ভালো পারফরমেন্স যদি দেখায় কোম্পানিগুলো, কারণ এটা হলিডে সিজন, এখানে অনেক বেশি ব্যবসা হয়ে থাকে, শেষ মুহূর্তে হয়তো আরও হায়ারিং হতে পারে। তবে এই পর্যায়ে এসে আমরা 2025 সালে একটি স্ট্রং পোস্ট সিজন অথবা আপনারা হলিডে সিজন দেখবেন এবং চাকরির বাজার একদম হনন করে উপরে চলে যাবে, এটি আশা করাটা বাতুলতা হবে বলে আমি মনে করি। দ্যাট মিনস, তার অর্থ হচ্ছে মোর লে অফস আর কামিং, আরও বেশি লে অফ আসতে যাচ্ছে। জেনারেলি সাধারণত কোম্পানি যারা আছেন, বিভিন্ন কোম্পানি, এনিবাডি, তারা কিন্তু এই হলিডে সিজনে ফায়ারিং করেন না, এটা একটা ট্রেডিশন। চিন্তা করে দেখুন তো, আপনি হলিডে সিজনে সবার সাথে সময় কাটাবেন, সেখানে আপনি ফায়ার হয়ে গেছেন। এই কাজটি নর্মালি তারা করে না, তারা সাধারণত জানুয়ারির দিকে করে থাকেন। ওকে, সাম্প্রতিক সপ্তাহে যেটি আপনারা দেখছেন, বিভিন্ন কর্পোরেশন তারা লে অফ ঘোষণা করেছে। এটি আমি করেছি আপনাদের সুবিধার্থে, যাতে সবাই বুঝতে পারে। বিভিন্ন কোম্পানি, বড় বড় কোম্পানি টার্গেট ঘোষণা দিয়েছে যে তারা 1800, ইতিমধ্যে মানে এটি গত সপ্তাহের কথা, সো গত 2-1 সপ্তাহের কথা বলছি আমি, 1800 পদ ছাঁটাই করবেন, অর্থাৎ বাদ দিয়ে দিবেন, যা তাদের কর্পোরেট বাই দ্য ওয়ে দিস ইজ গোনা বি দেয়ার কর্পোরেট সাইড, অর্থাৎ অফিসিয়াল জব যারা করেন, 8% অফ দেয়ার কর্পোরেট সাইড অফ দ্য জব। ওকে, এটি তারা বলছেন রিকনস্ট্রাকশন, নতুন করে ঢেলে সাজানোর ব্যাপারটি। ওকে, পুনর্গঠন, বহু বছর পরে তারা এই কথা বলছেন। অ্যামাজন বলছে তারা 14,000 কর্পোরেট চাকরি ছাঁটাই করবে। তাদের সিও আগেই সতর্ক করেছিলেন গত মাসে আমার মনে হয়, যে এআই এর কারণে তাদের কোম্পানির কর্মীর সংখ্যা কমিয়ে আনবেন। ওকে, আপনারা যেটি অন স্ক্রিনে দেখছেন, প্যারামাউন্ট স্কাইড্যান্স কর্পোরেশন 1000 কর্মী ছাঁটাই করেছে ইতিমধ্যে। আরও যেসব কোম্পানি ছাঁটাই করছে বা করবে তাদের সংখ্যা আপনারা অন স্ক্রিনে দেখে নিচ্ছেন। স্টারবাকস কর্পোরেশন, ডেল্টা এয়ারলাইন্স, করম্যাক্স, রিভিয়েন অটোমেটিভ ইনকর্পোরেট এবং মলসন কোর্স বেভারেজ, যারা তাদের ইতিমধ্যে 9% কর্মকর্মী, বেতনভুক্ত কর্মী কমিয়ে দিয়েছেন। ওকে, যেই সেক্টর থেকে সবচেয়ে বেশি কর্মসংস্থান গেছে, যেটা আপনারা দেখছেন, দিস ইজ অলসো কামিং ফ্রম চ্যালেঞ্জার্স রিপোর্ট বাই দ্য ওয়ে। ওকে, কারণ এই একটি রিপোর্ট আমরা নির্ভরতার সাথে দেখতে পারি যখন বিএলএস রিপোর্ট আমাদের হাতে নিয়ে, আরেকটা এডিপি রিপোর্ট কিছুক্ষণের মধ্যে আমরা দেখব। প্রাইভেট সেক্টরের কথা বলে থাকেন তারা, নট পাবলিক সেক্টর, অর্থাৎ আমরা সেটিও দেখব। ওকে, যে সেক্টর থেকে কর্মসংস্থান সবচেয়ে কমেছে যেটা আমরা দেখছেন সেটি হচ্ছে টেকনোলজি। একদম প্রথমেই আপনারা দেখছেন টেকনোলজি। গত এই মাসে, এটা হল নভেম্বর, অক্টোবরের রিপোর্টটা আমরা পেয়েছি, আমি বলছি সেপ্টেম্বরের কথা। সেপ্টেম্বরে এই টেকনোলজি সেক্টর থেকে কাজ হারিয়েছিলেন 5,639 জন আইটি স্পেশালিস্ট, রাইট? ওকে, নট টু মাচ, ঠিক আছে। অক্টোবরে সেটি একেবারে লাভ দিয়ে জাম্প দিল। অক্টোবরে আইটি সেক্টর থেকে কাজ হারিয়েছেন 33,281 জন। রিটেল সেক্টরস, রিটেল ইন অক্টোবর স্পেশালি, রাইট? Not too many jobs.
অক্টোবরে 2,471। ওভারঅল কিন্তু অক্টোবরে 2,431 জন কাজ হারিয়েছেন রিটেল থেকে, নর্মাল স্টোর যেখানে কেনাবেচা করেন মানুষ। কিন্তু জানুয়ারি থেকে যদি আমরা এই পর্যন্ত অক্টোবর পর্যন্ত দেখি, অর্থাৎ 10 মাস, এই 10 মাসে রিটেল সেক্টরে কাজ হারিয়েছেন 88,664 জন, 145% ইনক্রিজ কম্পেয়ার টু সেম পিরিয়ড 2024 সালে যদি প্রথম 10 মাস আমরা গণনা করি। ওকে, সার্ভিস সেক্টর অর্থাৎ সেবামূলক খাত যেটি আছে সেখান থেকে কাজ হারিয়েছেন 63,580টি কাজ, জবস আর খাত দিস ইয়ার, এবছর। ওকে, ওয়ারহাউস 90,418টি, এটি হচ্ছে 378 পয়েন্ট অর্থাৎ শতাংশ বেশি যদি আমরা গত বছরের একই সময়ের সাথে 2024 সালের তুলনা করি। কনজিউমার প্রোডাক্ট, আমি আপনি ভোক্তা যারা আছি, নর্মাল যেটি প্রোডাক্ট খাদ্যদ্রব্য থেকে পানীয় থেকে শুরু করে কাপড় জামা জুতা, যে কনজিউমার প্রোডাক্ট যেটিকে বলে থাকি আমরা, এই কনজিউমার প্রোডাক্ট সেক্টর থেকে কাজ হারিয়েছেন 41,033 জন, যেটি গত বছরের একই সময়ের সাথে তুলনা করলে 21% বেশি। নাও কিছু কি ফ্যাক্টরস আমি আপনাদের সাথে আলাপ করতে চাই, দ্য কি ফ্যাক্টরস, এবং প্রশ্ন হতে পারে কেন এই কোম্পানিগুলো কর্মছাঁটাই করছেন। দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন। ওকে, পাবলিক অ্যান্ড প্রাইভেট এমপ্লয়ার অর্থাৎ সরকার এবং ব্যক্তি পর্যায়ে যেখানে হায়ার হয়ে থাকে, পাবলিক, প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটি, যদি তারা এই পর্যন্ত গত মাসে কাজ ছাঁটাই করেছেন, কর্মী ছাঁটাই করেছেন 1,53,074টি ইন অক্টোবর অনলি। ওকে, অ্যাকর্ডিং টু দিস রিপোর্ট, যে রিপোর্টটি আমরা তুলে ধরছি আপনাদের কাছে, ফ্রম ক্যারিয়ার সার্ভিসেস চ্যালেঞ্জার গ্রে অ্যান্ড ক্রিসমাস, রাইট, গ্রে অ্যান্ড ক্রিসমাস ইনকর্পোরেট। ওকে, 183% বেড়েছে মান্থ ওভার মান্থ, অর্থাৎ গত মাসের সাথে তুলনা করলে, এবং 175% পয়েন্ট বেশি এটি যদি গত বছরের অক্টোবর 2024 অক্টোবরের সাথে তুলনা করেন। এবং কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম 1 মিলিয়নেরও বেশি কর্মসংস্থান হারিয়ে ফেলেছে। উই লস্ট মোর দেন 1 মিলিয়ন জবস হ্যাভ বিন কাট দিস ইয়ার, অনলি দিস ইয়ার। এখন কিন্তু 10 মাস 11 মাসে পদার্পণ করেছি আমরা। শতকরার হিসাবে যদি দেখেন, গত বছরের সাথে যদি তুলনা করেন, তাহলে গত বছর থেকে 65% বেশি কাজ হারিয়েছেন মানুষ, 65%। বাই দ্য ওয়ে, বাইডেনের শেষের দিকেও কিন্তু কর্মী ছাড়িয়ে হচ্ছিলেন, অনেক ভুল তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে, আমি সেই তথ্যটিও নিয়েছি। তাদের 10 মাসে কাজ হারিয়েছিল 6,64,839 জন মানুষ 10 মাসে 2024-এ। সো ওইটির সাথেও যদি কম্পেয়ার করেন, 44% বেড়েছে কর্মসংস্থান চলে যাওয়ার সংখ্যা। সো দ্য গভর্নমেন্ট, অনেকের প্রশ্ন উঠে সরকার থেকে কত, কোন কোন ক্ষেত্রে থেকে গেল, আমি কিছুক্ষণ আগে তুলে ধরছি। দ্য গভর্নমেন্ট জব অর্থাৎ ফেডারেল এমপ্লয়ি যারা ছিলেন, সেখান থেকেই 3 লক্ষ মানুষ কাজ হারিয়েছেন। ইট রিমেইনস দ্য সেক্টর দ্য মোস্ট কাটস দিস ইয়ার। তারপরই আছে টেকনোলজি, ওয়ারহাউজিং, রিটেল অ্যান্ড সার্ভিস সেক্টর, সেবামূলক খাত। নাও জব খাতস 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে অনলি এবার, রাইট। কিন্তু আমি পরিসংখ্যান ঘেটে একটু বের করার চেষ্টা করছিলাম যে আরও কবার এটি হয়েছে, কারণ তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোন সিচুয়েশনে আছি। অর্থাৎ আমাদের ঠিক সামনে আগামী 6 মাস, 1 বছরের মধ্যে, 1 বছর নয়, আমি বলবো 4 থেকে 6 মাসের মধ্যে আমরা কি আশা করতে পারি। ইটস এন ইন্ডিকেশন। আমি পরিসংখ্যান ঘেটে বের করলাম যে 1 মিলিয়নের উপর কাজ হারিয়েছে গত 32 বছরে 4 বার, এবং সেই 4 বারই আপনারা জানবেন, এই 4 বারের কথা আমি তুলে ধরছি আপনাদের কাছে। 2001 সালে এটা হয়েছিল যখন .com বাবল বার্স্ট করেছিল, আপনাদের অনেকেরই মনে থাকার কথা। 2001 সালে .com বিপর্যয়ের পর 1 মিলিয়ন মানুষের কাজ চলে গিয়েছিল। 2008 সালে এবং 2009 সালে আপনাদের অনেকেরই মনে থাকার কথা, গ্রেট রিসেশন চলছিল, ওবামা তখন সবেমাত্র প্রেসিডেন্ট হয়েছিলেন। সেই সময় 1 মিলিয়ন কর্মসংস্থান চলে গিয়েছিল ইউএস থেকে, এবং ভয়াবহ অবস্থা ছিল, ভয়াবহ অবস্থা। 2020 সালে কোভিড প্যান্ডামিক যখন আমাদেরকে হিট করলো, তখন এরকম সিচুয়েশন আরেকবার হয়েছিল, 3 বার, আর এই হলো 4 বার। তার মানে আগামী কয়েক মাস আমাদের সামনে যেটি আছে, ভেরি চ্যালেঞ্জিং, very, very challenging. So, Andrew Challengers, the Chief Revenue Officer of the Labor Expert of this Challenger and Gray and Christmas, উনি আঙ্গুল তুলছেন যে এটির অন্যতম কয়েকটি কারণ আছে। একটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উত্থান এবং এর কাজে লাগানো। অনেকে কাজ হারিয়েছেন বিকজ অফ দিস। ওকে, এইটি একটি অন্যতম কারণ। ফেডারেল বাজেট কাট,
জাস্ট মনে রাখবেন ডোজ, এটি একটি অন্যতম কারণ। 3 লক্ষ মানুষ সেখান থেকে কাজ হারিয়েছেন। লোয়ার কাস্টমার্স অ্যান্ড কর্পোরেট স্পেন্ডিং, অর্থাৎ মানুষজন, আমি আপনি ভোক্তা যারা আছি, আমরা খরচ কমিয়েছি এবং অর্থনীতির চাকা থেমে যাচ্ছে স্লোলি। এবং একই সাথে যেহেতু তারা ইনকাম কম করছেন, তারাও তাদের খরচ কমিয়ে আনছেন। কিভাবে খরচ কমিয়ে আনছেন? বাই ফায়ারিং ইউ অ্যান্ড মি, আপনাকে আমাকে ছাঁটাই করে। আরেকটা হচ্ছে তাদের খরচ বেড়ে গেছে এবং এইটি আরেকটি অন্যতম কারণ। বাই দ্য ওয়ে, আমি আরেকটি পরিসংখ্যান দেখে বোঝার চেষ্টা করছিলাম ট্যারিফের ইম্প্যাক্টটি এখনও আমাদের উপর কেন পড়ছে না। কারণ ট্যারিফ তো বলবৎ আছে, অর্থাৎ আমি যখন ইম্পোর্ট করছি আমরা এক্সট্রা পয়সা দিচ্ছি, যেটি 10 পয়সায় $10 ইম্পোর্ট হতো, সেটি এখন ইম্পোর্ট হচ্ছে $15-20। কিন্তু এইটি কেন মার্কেটে দাম বাড়েনি? ওকে, সো যারা ইম্পোর্ট করছেন তারা ভয় পাচ্ছেন এই নাজুক অর্থনীতিতে তারা মূল্য বাড়াবে, দ্রব্যমূল্য বাড়াবেন কিনা, এবং দ্রব্যমূল্য বাড়ালে এটা বিক্রয় হবে কিনা, মানুষ ক্রয় করবে কিনা, এই ভয় থেকে তারা দ্রব্যমূল্য বাড়াননি। তারা কি করেছেন? বেশি পয়সা ইনকাম করছেন, ইম্পোর্ট করছেন, কিন্তু এটি হজম করছেন। কিন্তু এখন একটি পর্যায়ে এসেছে তারা ব্যালেন্স করার চেষ্টা করছেন। ওকে, আমার এখানে খরচ বেড়েছে, আমার খরচ কমাতে হবে। কোথা থেকে খরচ করবো? আমি কমাবো, আমি কর্মী ছাঁটাই করবো। So I have to balance it somewhere. Now, market and the economic condition is also responsible. এই যে অবস্থা তৈরি হয়েছে, এই যে অর্থনীতির ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং উলটপালট চলছে, এটিও একটি অন্যতম কারণ এই জব কাটের ব্যাপারে। না, লাস্ট মান্থ, গত মাসে brought the highest number of job cuts, সেটি আপনারা বুঝতে পেরেছেন, যেটি আমরা অনস্ক্রিনে এখন দেখব। আপনারা দেখছেন এটি গত কয়েক মাসের আমি দিচ্ছি, 1995 সাল থেকে 2025 সাল থেকে, এবং 2025 সালের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, নাও when the largest layoffs are announced, যখন বড় বড় layoff অ্যানাউন্স করা হয়েছিল, 2001 সালে এটি হয়েছিল, 2003 সালে একবার হয়েছিল বড় সড়ো, যখন বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানি থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করে দেওয়া হয়েছিল, লাখ লাখ অ্যাকচুয়ালি। তার কারণ হচ্ছে কি, সেলফোনের ব্যাপক প্রচল হয়ে গেছিলো এবং সবার হাতে হাতে সেলফোন ছিল। কাজেই বড় বড় কোম্পানি যারা ল্যান্ডলাইনে কাজ করতেন সেখান থেকে ব্যাপক হারে ছাঁটাই হয়েছিল। না, এডিপির এই তথ্য প্রতি মাসে যেই তথ্য আমি এখন তুলে ধরবো সেটি এডিপির তথ্য। আপনাদের মনে রাখতে হবে একটি কথা, এডিপি কিন্তু প্রাইভেট সেক্টর নিয়ে কাজ করে, নন পেরোল ফার্মের, তারা কিন্তু সরকারি না, জাস্ট লাইক বিএলএস। ওকে, সো দ্য এডিপির যে তথ্যটি আছে প্রতি মাসের প্রথম বুধবারে প্রকাশিত হয়। আপনাদের কিছুক্ষণ আগে বলেছিলাম ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের পরিসংখ্যানটি প্রকাশিত হয় প্রতি মাসের প্রথম শুক্রবার, অর্থাৎ এডিপিটি 2 দিন আগে প্রকাশিত হয়ে থাকে। ওকে, নাও সরকারি এই রিপোর্টের যে এডিপির যে রিপোর্টটি আছে এটি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, কারণ বেসরকারি তো। ওকে, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় সরকারি শাটডাউন যখন চলছে, গভর্নমেন্ট শাটডাউন যখন চলছে, বিএলএস সহ বহু গভর্নমেন্ট যে সংস্থাগুলো আছে তারা তথ্য সংগ্রহ করছেন ঠিকই, কিন্তু প্রকাশনা স্থগিত রেখেছেন। সো এডিপি রিপোর্ট যেটি বলছে এখন, এডিপি রিপোর্ট একটু সবাইকে চমকিয়ে দিয়েছে। প্রাইভেট সেক্টরে, প্রাইভেট পেরোলে হায়ার হয়েছেন 42,000 কর্মী এই অক্টোবর মাসে। দিস ইজ এ সারপ্রাইজিং, দিস ওয়াজ এ বিগ সারপ্রাইজ সবার কাছে। ওকে, তার কারণ কি, অর্থনৈতিক বোদ্ধা যারা আছেন, মার্কেট অ্যানালিস্ট যারা আছেন, স্টক মার্কেট বোদ্ধা যারা আছেন, তারা আশা করছিলেন, এক্সপেক্টেড, অর্থাৎ প্রত্যাশা ছিল তাদের এটা, যে বিএলএস যদি রিপোর্ট প্রকাশ করে তাহলে ওয়াল স্ট্রিট আশা করছিল যে সর্বসাকুল্যে আমরা দেখব গত মাসের মতো, সেপ্টেম্বর মাসের মতো, যে অক্টোবরেও আমরা 60,000 কর্মসংস্থান হারিয়েছি, -60,000, এবং আনএমপ্লয়মেন্ট রেট বেড়ে দাঁড়াবে, তারা বলছিলেন যে 4.5%। বিগ জাম্প, আমরা এখন 4.3% আছে, এটি বাড়ছে, ইটস টেকিং আপ, রাইট? নাও এডিপি যে রিপোর্টটি এটি দেখাচ্ছে জব লস। বাই দ্য ওয়ে, বলে রাখা উচিত এটি হচ্ছে অক্টোবরের, কিন্তু সেপ্টেম্বরে যে রিপোর্টটি তারা দিয়েছিলেন সেটি কিন্তু সবাই মেনে নিয়েছে এবং এটি সত্য ছিল যে সেপ্টেম্বরে কিন্তু -29,000, অর্থাৎ কোনো কর্মসংস্থান যুক্ত হয়নি, বরঞ্চ আমরা 29,000 কর্মসংস্থান প্রাইভেট সেক্টর থেকে হারিয়েছিলাম। দ্যাটস এডিপি রিপোর্ট, রাইট? না, এই সমস্ত কথা যখন দেখছেন আপনারা, দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ফেডারেল রিজার্ভের যারা নীতি নির্ধারক আছেন, জেরম পাওয়েল এবং আরও 12 জনের মতো যারা আছেন, বিভিন্ন বোর্ড গভর্নর, প্রেসিডেন্টস, তারা কিন্তু এটি নিয়ে বসবেন। এখন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে লেবার মার্কেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকবার। তাদের মতে এই যে লেবার মার্কেট অবস্থায় তাদের এখন মেইন কনসার্ন, দ্য মূল চিন্তা, কারণ ইনফ্লেশন কিন্তু তাদের যে লক্ষ্যমাত্রা 2%, তার কিন্তু এখনও উপরে,
3 point something, right? 3 point, oh, গত মাসের রিপোর্ট অনুসারে। ওকে, নাও দ্য ফেড গত সপ্তাহে আপনারা জানেন যে তারা ওই সুদের হার কমিয়েছেন 0.25%। এখন অনেকেই তাদের বলছেন এটা হওয়া উচিত আসলে 3.75% থেকে 4% মধ্যে, অর্থাৎ 4%-এর নিচে হওয়া উচিত। ওকে, আমি আজ সকালেও দেখছিলাম এটি যে আশাবাদ কি বড় বড় মানুষ যারা আশাবাদ করছেন সিএমই ফেড ওয়াচ টুলে, একবার দেখলাম 12টার দিকে, তখন 71% মনে করছিলেন যে আরও 25% কমবে। এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে যখন আমি পুনরায় চেক করলাম, দেখলাম সেটা নেমে এসেছে, নট টু মাচ, লিটল বিট। 66% মানুষ মনে করছেন বোদ্ধারা যে আগামী ডিসেম্বরের 10 তারিখে তারা পুনরায় ইন্টারেস্ট সুদের হার আরও কমিয়ে আনবেন 25 বেসিস পয়েন্টে। দিস ইজ হোয়াট দ্যাটস। অ্যাট দ্য সেম টাইম আজকে আরেকটি বড় রিপোর্ট প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে বাই দ্য ইউনিভার্সিটি অফ মিশিগান। ওকে, এটা হলো কনজিউমার সেন্টিমেন্ট, কনজিউমার কি মনে করছেন। তৌফিক কিং, আমি সরি, আমি শুভ তৌফিক, জিন্নাত আরা খান, গ্রিন লাইফ বাই মুর্শিদা অ্যান্ড রাসেল সাজ্জাদ, দিনা খান, পাবেল সোম, পল্লব সোম, দুঃখিত, আজম, আফজাল করিম, আমি আপনাদের কমেন্ট দেখেছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ফিরে যাই যেখানে ছিলাম আমরা। নাও, মিশিগান, ইউনিভার্সিটি অফ মিশিগান একটি রিপোর্ট প্রতি মাসে দুঃখিত চালায়, কিন্তু এই সময়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং তারা আজকে সকালে তাদের প্রতিবেদনটি প্রকাশ করেছেন। এই প্রতিবেদন দেখায় যে কনজিউমার, আপনি সাধারণ মানুষ, তাদের কনফিডেন্স লেভেলটা কোথায়। ওকে, ওয়ের ইজ ইট। এখন আমরা যদি পরবর্তীতে দেখি, এই যে রিপোর্টটি দেখছেন, দিস ইজ অলসো কামিং ফ্রম সিএনবিসি, ওরাও এটি প্রকাশ করে থাকে। কনজিউমার কনফিডেন্ট, আমার কনফিডেন্ট অর্থনীতির উপর, লেবার মার্কেটের উপরে একেবারে লোয়েস্ট এভার মিনস ইতিহাসের প্রথমবারের মতো এত নিচে নেমেছে আমাদের কনফিডেন্স লেভেল অর্থনীতির ব্যাপারে, লেবার মার্কেট। সো এই যে এতগুলো তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরলাম, হোয়াট ডাজ দিস মিন? আমি যদি এই সমস্ত তথ্য তুলে ধরার পরে যদি আমরা বুঝতে না পারি যে এটি দিয়ে আমি কি করব, এর অর্থ কি, সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি একটু। সো হোয়াট ডাজ অল দিস মিন? আমি বলবো, আমার অ্যানালিসিস যেটি বলছে, লেবার মার্কেট ইজ ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। কর্মসংস্থানের অবস্থা খুবই খারাপ। ফেডারেল রিজার্ভ কিন্তু কোনো চয়েস নেই তাদের এখন আর, যতই গান বাজনা তারা করুক না কেন, যতই ঘুরিয়ে ফিরিয়ে তারা কথা বলুক না কেন। ওকে, ডিসেম্বরের 10 তারিখে কিন্তু তাদের উপায় থাকবে না যদি ইন্টারেস্ট রেট আরেকবার না কমান। এটার প্রভাবে স্টক মার্কেটে কেমন পড়বে কিছুক্ষণ পরে আলোচনা করবো আমি, সেটিও অ্যাকচুয়ালি অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি কিছু তথ্য very quickly jotted down, so I will share that too. Now, অনেকেই বলছেন, and this is according to CME Fed Watch Rule, 66% সম্ভাবনা আছে যে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন আগামী ডিসেম্বরের 10 তারিখে। আমি বলবো এই আগামী সপ্তাহে যখন আপনাদের সাথে আমার দেখা হবে, এই নাম্বারটি বেড়ে অনেক উপরে চলে যাবে। আরেকটি ব্যাপারে এর অর্থ কি, ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে, মোস্ট লাইকলি উইল কাম ডাউন, দের ইজ নো চয়েস। আরেকটি ব্যাপার হচ্ছে, যদি ইন্টারেস্ট রেট কমে আসে তাহলে আপনার মর্গেজ রিফাইন্যান্সের ব্যাপার যারা আছেন, এটি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। মর্গেজ রিফাইন্যান্সের রেটটাও, ইন্টারেস্ট 30 ইয়ার ফিক্সড মর্গেজ, এটিও কমে আসবে। না, এন্ট্রি লেভেল জব যারা ঢুকে কর্পোরেট জব যারা আছেন, ঢুকতে চাচ্ছেন, ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাইম, দিস ইজ নট এ গুড নিউজ ফর দ্যাম। ওকে, আনফর্চুনেটলি ইটস আ ফ্যাক্ট। আইটি সেক্টর ইজ ভেরি টাইট আনলেস আপনার স্কিল সেই রকম না হয় এবং আপনি এআইতে ভালো রকমের যদি পারদর্শী না হয়ে থাকেন। বাই দ্য ওয়ে, AI on the IT sector is going to be a very in high demand. Okay, now all these things স্টক মার্কেটের জন্য কি তথ্য বহন করে, আমি বলবো দ্য বিগেস্ট কোয়েশ্চেন এখন সবার মনে যেটি আছে, গত সপ্তাহে সেল অফ হয়েছে, এই সপ্তাহে সেল অফ হয়েছে, এটি কি চলতে থাকবে কিনা, উইল দিস কন্টিনিউ? নাও, রিস্ক অ্যাভারশন হ্যাজ স্প্রেড থ্রু দ্য হোল ফাইন্যান্সিয়াল মার্কেট। যারা রিস্ক জানেন কখন মিটিগেট করতে হয় রিস্কটা, ওকে, আপনাদের মনে থাকার কথা যে ইটস হিটিং দ্য গোল্ড অ্যান্ড ফরেক্স অ্যান্ড ইন্ডিসিস, রাইট? না, ইভেন বিটকয়েন is been hit hard. Gold is hard. Now, নতুন কোনো জিওপলিটিক্যাল ইস্যু আমি দেখছি না, নতুন কোনো ট্যারিফ আরোপ করা হচ্ছে না, তাহলে এই সবের কেন হচ্ছে, কেন সেল অফ হচ্ছে, কেন সব কিছু নিচের দিকে যাচ্ছে? কয়েকটি কারণে। একটি হচ্ছে
ওভার ইভ্যালুয়েশন, অর্থাৎ আপনার যে মূল্য থাকা উচিত তার চেয়ে বেশি মূল্য নির্ধারণ হয়ে গেছে ইতিমধ্যে। ইউএস গভর্নমেন্ট শাটডাউন এবং এই যে জব রিপোর্ট বেরিয়েছে, এই তিনটির কম্বিনেশনে এই অবস্থা দেখছেন। বাই দ্য ওয়ে, ভিক্স যেটি ইন্ডিকেশন করে যে মার্কেটের ভীতির পরিমাণ কতখানি, দিস ইজ দ্য গেজ ফর ফিয়ার, রাইট? ইট জাম্পড ডাবল ডিজিট গত সপ্তাহে। দিস ইজ অ্যানাদার ওয়ার্নিং। আরেকটি ব্যাপার হচ্ছে স্টকের যে S&P 500, স্পেশালি দ্য একটি ইন্ডিকেটর আছে বলা হয় ওয়ারেন বাফেট ইন্ডিকেটর, যেটি আসলে মেজার করে যে ইউএস যে স্টক মার্কেট আছে এর ভ্যালুটি কতখানি কম্পেয়ার টু ইউএস ওভারঅল গ্রোথ যেটি আছে তার সাথে। এবং দেখা যাচ্ছে যে ইউএস স্টক মার্কেটের ভ্যালু ইউএস গ্রোথের চেয়ে 200% বেশি। তার অর্থ হচ্ছে S&P 500 ইজ ভেরি ভেরি ওভার প্রাইসড, ওকে? যার কারণে ইনভেস্টার লিকুইডেটিং করছেন এবং প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছেন। ইটস আ স্ট্রং মুভ বাই দ্য ওয়ে, ওকে? নাও, উইল দিস কন্টিনিউ নেক্সট উইক? কোনো গ্যারান্টি নাই, কারণ আমরা ভবিষ্যৎ বলতে পারি না, বাট মোস্ট লাইকলি ইয়াস। সো বি কেয়ারফুল ইফ ইউর ইন দ্য স্টক মার্কেট, বি ভেরি কেয়ারফুল, ওকে? নাও চলুন আমরা কিছু ইমিগ্রেশনের ব্রেকিং নিউজ আছে যেটি আমি আপনাদের সাথে আলোচনা করছি। এবি সিদ্দিকি, ট্রাম্প, হোয়াট অ্যাবাউট হিম? জিন্নাত আরা খান বলেছেন ভালো কিছু বলেন ফ্রম ফ্লোরিডা। ট্রাভেলার সাকিব ভাই হজ নিয়ে দুর্দান্ত অনুষ্ঠান করছেন, আপনারা ভালো করবেন। আপনারা সঙ্গে থাকলে অবশ্যই আমরা ভালো করব। হ্যাঁ, আজ রাতেও কিন্তু হজের প্রোগ্রামটি আছে। ব্যাপকভাবে এটির পরিবর্তন ঘটেছে এবং কারো হাতে কিছু নেই, এভরিথিং ইজ সেন্ট্রালাইজ। আজকের অনুষ্ঠানটি দেখবেন আপনি যদি ভালো লেগে থাকে। জিন্নাত আরা খান, ভালো কিছু বলবো। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু বলার, কিন্তু ভালো কিছু মানে আসছে না। অর্থনীতির অবস্থা ভালো নয়, কিন্তু আমরা যদি এই ভালো নয় অবস্থাটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ভালোর দিকে যেতে পারবো। আশা করি এটি একটি ভালো খবর আমাদের জন্য, রাইট? ওকে, সো বেশ কিছু 4-5টি ইমিগ্রেশনের নিউজ আছে যেটি আমি আপনাদের কাছে ভেঙে তুলে ধরার চেষ্টা করব। প্রথমটা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তাদেরকে অনেকে রিমুভালে ফেলে দেওয়া হচ্ছে। কারা এরা? ওকে, সো চলুন একটু মানে আমরা ব্যাপকভাবে ভীত না হওয়ার চেষ্টা করি, আমরা বোঝার চেষ্টা করি। ফার্স্ট ইস্যু, যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন তো রিয়েলি কেয়ারফুল আপনাদেরকে হতে হবে। তার কারণ হচ্ছে এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে, বাই দ্য ওয়ে, এটি ভীতি সঞ্চার করার জন্য একবার বলেছি, আবার পুনরায় বললাম, ইটস জাস্ট টু আপনাদের সবাইকে বোঝানোর জন্য যে গ্রিন কার্ড দিস টাইম, এই এক্সাম্পল যে এক্সাম্পলটা আমি এখন দিব, ইটস অ্যান এক্সাম্পল ফ্রম রিয়েল লাইফ, অর্থাৎ এটি কারো না কারো ক্ষেত্রে হয়েছে, আপনারা ধরে নিতে পারেন। ওকে, সো নাও কিন্তু এটি যদি ব্যাপক আকারে হওয়া শুরু করে আমাদের কাছ থেকে, অর্থাৎ TVN24 কাছ থেকে পুনরায় শুনবেন, এটি এখনো ব্যাপক আকারে হয়নি, এটি কিছু কিছু ক্ষেত্রে হয়েছে। একটি এক্সাম্পল আমি নিজে জানি, চলুন তারা শুরু করি এই ব্যাপারটি, রাইট? সো গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তারা নর্মালি একটি পর্যায়ে গিয়ে ন্যাচারালাইজেশন অর্থাৎ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেন এবং ফাইল করেন N-400 যে ফাইল অ্যাপ্লিকেশনটি আছেন। ওকে, গভর্নমেন্ট এখন কি করছেন, দি USCIS অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ, রাইট? তারা ড্রিল ডাউন করছেন এখানে, অফকোর্স নর্মালি করে থাকেন, এবং তারা বোঝার চেষ্টা করছেন যে এই যে ব্যক্তি যিনি এই অ্যাপ্লাই করেছেন ন্যাচারালাইজ হওয়ার জন্য, সিটিজেন হওয়ার জন্য, তারা ওই আবেদনটি পাশে রেখে তার পেছনের হিস্ট্রির দিকে ফেরত যান যে এই লোক গ্রিন কার্ড পেল কীভাবে, টু বিগেন উইথ, হাউ ডিড হি রিয়েলি গেট ইট। যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেন তখন এটি তারা করে থাকেন, কিন্তু এত ব্যাপকভাবে আমরা দেখিনি এর আগে। নাও তারা দেখতে চান যে আপনার গ্রিন কার্ডটি শুরু হয়েছে কীভাবে, আপনার প্রসেসটি শুরু হয়েছিল কীভাবে, এবং এই প্রসেসের মধ্যে আপনি কোনো মিস্টেক করেছেন কি না, অথবা তারা কি কোনো কিছু উজ্জ্ব রেখে না দেখে এই গ্রিন কার্ডটি আপনাকে অ্যাপ্রুভ করেছেন কিনা। দিস ইজ দ্য ফার্স্ট থিং দে আর লুকিং ইনটু, বাই দ্য ওয়ে। ওকে, সো দ্য গ্রিন কার্ড হোল্ডার যারা ন্যাচারালাইজেশনের জন্য আবেদন করে থাকেন, এখন যদি তাদের কেস ডিনাই হয়ে থাকে যে না তোমাকে মানে সিটিজেনশিপ দেওয়া যাবে না, কারণ তারা তো যাচাই বাছাই করে তারপর আপনাকে ডাকে ইন্টারভিউর জন্য, রাইট? সো ইফ ইট ইজ ডিনাইড ন্যাচারালাইজেশন বেসড অন দ্য ফ্যাক্ট যে গভর্নমেন্ট কোনো না কোনোভাবে পেয়েছেন কোনো ফ্রড এখানে, যে আপনার গ্রিন কার্ড পাওয়াটি সঠিক হয়নি, অথবা তারা আবিষ্কার করেছেন আপনি কোনো না কোনোভাবে মিসরিপ্রেজেন্টেশন করেছেন, অর্থাৎ কোনো না কোনোভাবে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছেন আপনি যখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন, দেন গেস হোয়াট, USCIS কি করবে তারা সোজাসুজি এই লটস অফ কেসেসের ক্ষেত্রে তারা কি করছেন, এই ইন্ডিভিজুয়ালকে নিয়ে তারা ফেলে দিচ্ছেন রিমুভাল প্রসিডিংস। বাই দ্য ওয়ে, আপনারা যখন রিমুভাল প্রসিডিং শুনবেন, ইটস আ ফ্যান্সি ওয়ার্ড
which really means deportation, process of deportation, not deportation itself. That's an action. This is a process. Removal proceeding, deportation proceeding, same thing, okay? And this is a denial of USCIS. Seems that, তারা কি করছেন, they are going back in time. They're looking for something, অনেক ওল্ডার কেসেস দিকে তারা ফেরত যাচ্ছেন, তারা দেখছেন কোনো কিছু ডিনাই হয়েছিল কিনা আপনার, কোনো কিছু ফ্রড হয়েছিল কিনা আপনার, কোনো কিছু মিসরিপ্রেজেন্টেশন হয়েছে কিনা আপনার মাধ্যমে। এবং ইউএসসিআইএস এখন তারা বলছেন তারা কি করবেন, তারা এই মানুষগুলোকে রিমুভাল প্রসিডিংয়ে ফেলে দিয়েছেন এবং তারা ফেলে দিয়ে কোথায় পাঠাচ্ছেন, ইমিগ্রেশন জাজ তাকে বলছেন প্লিজ কনসিডার করো, ফরগেট অ্যাবাউট তার ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন সিটিজেনশিপ। এখন আমরা রিকোয়েস্ট করছি যে আপনি কনসিডার করেন তার গ্রিন কার্ড যাতে রিভোক হয়ে যায়, রিভোকিং হিজ গ্রিন কার্ড। তার অর্থ হচ্ছে তার সিটিজেনশিপ, দুঃখিত, তার পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্রিপিং অফ, কেড়ে নেওয়া তার কাছ থেকে, ওকে, এবং ডিপোর্ট করে দেওয়া এই ইন্ডিভিজুয়ালকে। না, আপনি যদি সেই মানুষ হয়ে থাকেন, এই সিচুয়েশনে পড়তে যাচ্ছেন বা পড়েছেন, আপনাকে ইমিডিয়েটলি একজন ভালো লয়ার নিতে হবে যিনি ফ্যামিলিয়ার উইথ দিস টাইপ অফ কেস। আপনি কিন্তু এটি নিয়ে বসে থাকতে পারবেন না। আর আপনার যদি এরকম কিছু থাকে তাহলে আপনাকে স্ট্র্যাটেজাইজ করতে হবে আপনি কি করবেন। আমি এই পরামর্শটি দেব না, কারণ এটা খুবই ব্যক্তিগত এবং এটার সাথে অনেক আইন কানুন জড়িত আছে। আপনাকে একজন ভালো লয়ার নিতে হবে। না, তারা ইমিডিয়েটলি কাজ শুরু করবেন। অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে, বেশ কিছু মানুষের ক্ষেত্রে তাদের প্রথম হিয়ারিং ইটস কামিং আপ ভেরি ভেরি সুন, এবং ফার্স্ট হিয়ারিংটি হচ্ছে 2026 সালের একদম প্রথম দিকেই, সময় একেবারেই নেই, ইটস রাইট অ্যারাউন্ড দ্য কর্নার। সো আপনি যদি ওই দলের হয়ে থাকেন, প্লিজ 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 টেক এ গুড লয়ার। না, ইউএসসিআইএস কি করছে এখন, অন্য একটি বিষয়, ওই বিষয়টি শেষ, অন্য একটি বিষয়, তারা নোটিস টু অ্যাপিয়ার লেটার পাঠাচ্ছেন যদি আপনার ওয়ার্ক পারমিট আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটি ডিনাই করে দিয়েছেন। তারা অনেকভাবে ওয়ার্ক পারমিট হতে পারে, আপনি বিভিন্ন কারণে পেতে পারেন ওয়ার্ক পারমিট, অ্যাসাইলেমের মাধ্যমে, অন্যান্য মাধ্যমে, আপনি গ্রিন কার্ড প্রসেসিং আছে সেখানের মাধ্যমে, কাজে ওয়ার্ক পারমিট তখন কিন্তু তারা ইস্যু করে। না, কোনো কারণে এই ওয়ার্ক পারমিট যখন ডিনাই হয়ে যাচ্ছে, তারা কি করছেন, এই ডিনাইয়ের ক্ষেত্রে তারা সাথে সাথে নোটিস টু অ্যাপিয়ার অর্থাৎ এনটিএ ইস্যু করে দিচ্ছেন। সো এইটির ঘটনাটা কি, এটি হচ্ছে ইউএসসিআইএস প্রপোজ করেছে একটি রুল, ওকে। আচ্ছা, ওইটিতে আমি আসছি একটু পরে। এই ইনফরমেশনটি খুবই ইম্পর্টেন্ট। ইউএসসিআইএস একটি নতুন রুল প্রপোজ করেছেন, যেটি আমার মনে হয় না, আমার দেখে যেটি বুঝলাম, জানুয়ারি মাস থেকে 2026 সালে এটি এফেক্টেড হবে, ওকে, উইল গো ইন টু এফেক্ট। সো তারা কি করবেন, কালেক্ট বায়োমেট্রিক ইনফরমেশন। আপনারা মনে করছেন, বলছেন যে এটি নতুন কি, আগেও তো এটিই হতো, ফিঙ্গারপ্রিন্ট তো নিতই তারা, অনেক ক্ষেত্রে ডিএনএ নিত। না, এটি সেটি নয়, ইটস আ ব্রেকিং নিউজ, কারণ গভর্নমেন্ট যে প্রপোজটা করেছেন সেটি হচ্ছে কালেক্ট বায়োমেট্রিক্স, মোর ইনফরমেশন, মোর ডাটা, যারা ফ্রম দ্য পিপল, ওই সমস্ত মানুষের কাছ থেকে যারা ইমিগ্রেশন প্রসেস দিয়ে যাচ্ছেন। দিস ইজ নর্মাল। এর সাথে যেটি যোগ করেছেন তারা, সেটি হচ্ছে যারা এই একজন মানুষের ইমিগ্রেশন প্রসেসের সাথে জড়িত আছেন সামহাউ, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন কারা, ইউএস সিটিজেন, হয়তো আপনি কাউকে স্পন্সর করেছেন, গ্রিন কার্ড হোল্ডার, পিটিশনার, স্পন্সর, কো স্পন্সর, এনিওয়ান কোনো না কোনোভাবে এই প্রসেসের সাথে যুক্ত ছিলেন, এক্সেপ্ট অ্যাটর্নি ছাড়া, তাদের প্রত্যেকের ডাটা, কালেকশন অফ ডাটা যার নেওয়া হবে জানুয়ারি থেকে, এটি আসতে যাচ্ছে, যার মধ্যে অন্যতম থাকবে ডিএনএ স্যাম্পল, ওকে। অর্থাৎ আপনি কো স্পন্সর, আপনি কিন্তু পিটিশনারও না, বেনিফিশিয়ারিও না, আপনি কো স্পন্সর করেছেন, আপনি কাউকে একটি চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, আপনাকেও ডিএনএ স্যাম্পল দিতে হবে, ওকে। আর কি আগে একটি ব্যাপার ছিল যে টিপিক্যালি যারা বয়স 14 বছরের নিচে এবং 79 বছরের উপরে তারা এই বায়োমেট্রিক্সের মধ্যে পড়তেন না, এখন এই লিমিটটিও তারা সরিয়ে দিয়েছেন। সো দ্য ফিঙ্গারপ্রিন্ট ডেটা নাও, ডিএইচএস যে প্রপোজাল করেছেন তার মধ্যে থাকছে এনি অ্যাপ্লিকেন্ট, এনি পিটিশনার, any sponsor, any supporter, any derivative, okay, any dependent, any beneficiary, any individual, যে কোনো ব্যক্তি আপনার পক্ষে ফাইল করছেন, আপনার হয়ে ফাইল করেছেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছেন, আর কিছু নয়, or associated with the benefit, কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড আছেন এই আপনার গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বা বেনিফিটের ক্ষেত্রে, or other request, অন্য কোনো রিকোয়েস্ট, or the collection of information, অন্যান্য যে কোনো ব্যাপারে ইনফরমেশন, সেটি আপনি যেই হন না কেন, আপনি যদি এই প্রসেসের সাথে জড়িত থাকেন,
আপনি ইউএস সিটিজেন হন, ইউএস ন্যাশনাল হন, লফুল পার্মানেন্ট রেসিডেন্ট হন, উইদাউট দ্য রিগার্ডস অফ এজ আপনার কাছ থেকে এই সমস্ত তথ্য নেওয়া হবে এবং যিনি অ্যাপ্লাই করেছেন তাকে এটি কালেক্ট করে দিতে হবে, অথবা আপনাকে বলতে হবে প্লিজ এই হলো আমার অ্যাপ্লিকেশন, যে আমার পক্ষ থেকে একটি ডিএনএ স্যাম্পল দিয়ে আসেন। দে মাস্ট সাবমিট বায়োমেট্রিক্স টু ডিএইচএস আনলেস আদারওয়াইজ এক্সাম, যদি তাদেরকে মাপ করে দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে দেয়, এটি ছাড়া। এই রুল আরও বলছে যে ডিএইচএস মিনস এ পারসন উইথ সাবস্ট্যান্সিয়াল ইনভলভমেন্ট, অর্থাৎ আপনি যদি কোনো না কোনোভাবে এই প্রসেসের সাথে যুক্ত থাকেন, আপনি অংশগ্রহণ করেছেন ইন ইমিগ্রেশন বেনিফিট রিকোয়েস্টে আপনার অথবা কালেকশন অফ ইনফরমেশনের ক্ষেত্রে, অ্যাগেন দ্য নেমড ডেরিভেটিভ বেনিফিশিয়ারি পিটিশনার সিগনেটরি, আপনি চরিত্র সার্টিফিকেটের সিগনেচার দিয়েছেন, স্পন্সর কো অ্যাপ্লিক্যান্ট, এনিবডি। সো ডিএইচএস বলছে অ্যাট দিস টাইম ইট ইজ নট, যে এই মুহূর্তে তারা অ্যাটর্নিকে বাদ রেখেছেন, অ্যাটর্নির কাছ থেকে তারা নিচ্ছেন না বায়োমেট্রিক্স, এবং অ্যাক্রিডেটেড রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে যে উনি প্যারালিগাল, তাদেরকে এই দুটি গোষ্ঠীকে তারা বের করে রেখেছেন, বাইরে রেখেছেন। এবং বিভিন্ন বড় বড় সংস্থার কাছ থেকে প্রপোজাল চেয়ে পাঠিয়েছেন যে তাদের মতামত কি। আই ডোন্ট থিঙ্ক ইট উইল ম্যাটার, তার কারণ হচ্ছে তারা এটি মানে যাদেরকে বলা হচ্ছে তাদেরকে একটা মানে ফেডারেল ই রুল পোর্টাল আছে যেখানে তারা সাবমিট করতে পারেন, বাট নানদালেস এটি কিন্তু আমার মনে হয় বলবৎ হয়ে যাবে আগামী জানুয়ারি থেকে। নাও এই যে ব্যাপারটি আছে, ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, কারণ যিনি আপনার জন্য কো স্পন্সর করছেন উনি কি ডিএনএ দিবেন, উনি কি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, উনি কি আই স্ক্যান দিবেন, কি মানে কত, আমি মনে করি এটা ওভার রিচ অফ পাওয়ার অ্যান্ড অ্যাবিউজ, বাট উইল সি হাউ দিস ওয়ার্কস আউট। ওকে, সো আমার সুনামগঞ্জ বন্ধন সোসাইটি হবে অত্যন্ত মূল্যবান আলোচনা, ধন্যবাদ আপনাকেও। ওকে, ওয়ার্ক পারমিট রিনিউয়াল, আপনারা জানেন যে ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে অটোমেটিক আগে যেটি বাইডেন প্রশাসন করেছিলেন, যে আপনি যখন রিনিউর জন্য অ্যাপ্লিকেশন করেছেন আপনার ওয়ার্ক পারমিটটা পুনরায় 580 দিনের জন্যে অটোমেটিক রিনিউয়াল হয়ে যেত, সেটি এখন আর হবে না, সেটা আপনারা জেনে গেছেন। নো অটোমেটিক রিনিউয়াল এনিমোর ফর ওয়ার্ক পারমিট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি করবেন, হোয়াট ডু ইউ ডু? আপনাদের একটি কথা মনে রাখবেন, এটি কিন্তু রিসেন্ট প্রসেস, এটি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন করেছিলেন, এটি কিন্তু আগের নিয়ম না। আগে কিন্তু নর্মালি আপনি যখন অ্যাপ্লাই করতেন তার মানে হচ্ছে আপনি অ্যাপ্লাই করেছেন, যখন ওয়ার্ক পারমিটটা আসতো তখন থেকে আপনি আবারও ভ্যালিড থাকতেন, পুনরায় ভ্যালিড থাকতেন। সো এটিতে ঘাবড়ানোর কিছু নেই, দে আর জাস্ট গোয়িং ব্যাক টু দ্য নর্মাল সিচুয়েশন, ওকে, নর্মাল ওয়ে যেটি আগে ছিল। নাও আপনার দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হচ্ছে আপনি মেক শিওর করবেন আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার হওয়ার কমপক্ষে 6 মাস আগে আপনার সব কিছু সাবমিট হয়ে গেছে, অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছেন, ইউএসসিআইএস এর কাছে পৌঁছে গেছে বাই মেইল, যেভাবেই হোক। ওকে, এটা হচ্ছে আপনার দায়িত্ব, কারণ তারা বলছেন অন্তত পক্ষে মানে সর্বোচ্চ 6 মাস লাগবে তাদের এটি রিনিউ করতে। কাজেই আপনি এই সুযোগটি নেবেন না, আপনি যেটি করবেন সাবমিট ইট 6 মান্থস বিফোর, দ্যাটস ইউর জব, এটি হচ্ছে আপনার কাজ। ওকে, নাও একটি নতুন রুল এসেছে, গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, এবং এটি শুরু হচ্ছে আগামী মাসের 26 তারিখ থেকে, অর্থাৎ ক্রিসমাসের পরের দিন থেকে। আই ডোন্ট নো কোথা থেকে তারা এই ডেটগুলো পান, বাট দিস ইজ ওয়াট ইট ইজ, December 26। সো ইট ইজ অ্যানাদার ব্রেকিং নিউজ। আপনারা যারা রেগুলার ট্রাভেল করে থাকেন, যারা গ্রিন কার্ড হোল্ডার আছেন অথবা নন সিটিজেন, কারণ অনেকের ভ্যালিড ভিসা থাকে, তারা আপনারা যে কোনো সময় ট্রাভেল করতে পারেন ইন অ্যান্ড আউট, রাইট? স্টার্টিং December 26 আপনাকে নতুন একটি বায়োমেট্রিক্স রিকোয়ারমেন্টের মুখে পড়তে হচ্ছে যদি আপনি নন সিটিজেন হয়ে থাকেন, ইনক্লুডিং গ্রিন কার্ড হোল্ডার যারা আছেন। রাইট নাও এই মুহূর্তে আপনি যখন আমেরিকায় প্রবেশ করেন, আপনার একটা ফটো নেওয়া হয় এবং আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়, এটি হচ্ছে নর্মাল। যখন আপনি এন্টার করেন, প্রবেশ করেন আমেরিকাতে বাইরে থেকে ঘুরে এসে, December 26 থেকে আপনার ছবি এবং বায়োমেট্রিক্স নেওয়া হবে আপনি যখন বেরিয়ে যাবেন, অর্থাৎ আমেরিকা থেকে হয়তো বাংলাদেশে যাচ্ছেন অথবা ইংল্যান্ডে যাচ্ছেন, আপনি গ্রিন কার্ড হোল্ডার অথবা কোনো ভিসা হোল্ডার, আপনাকে বের হওয়ার সময় আপনার ছবি তুলবে এবং আপনার বায়োমেট্রিক্স নেবে। এইটি থেকেও তারা বয়সের যে লিমিটটি আছে সরিয়ে ফেলেছেন। ইতিপূর্বে যারা 14 বছরের নিচে ছিল অথবা 79 বছরের উপরে ছিলেন তাদেরকে এটি করতে হতো না। এই নিয়মটি যখন বলবৎ কোনো এক সময়, বাই দ্য ল ইট ওয়াজ দেয়ার অলওয়েজ। ওকে, নাও not always, sometimes. Okay, as of December
এই রেস্ট্রিকশনটিও তারা সরিয়ে ফেলছেন, অর্থাৎ কোনো এজ লিমিট নেই। দ্য ম্যান্ডেটরি এক্সিট ফটোগ্রাফি অর্থ হচ্ছে তাদের এখন আরও বেশি কন্ট্রোল থাকবে আপনার তথ্যের উপর, আপনার ট্রাভেল হিস্ট্রির উপর। স্পেসিফিকলি আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন, তারা এখন জানবে এক্স্যাক্টলি কখন আপনি বের হয়ে গেছেন, অর্থাৎ এক্সিট করেছেন, ইউ লেফট। এবং এটি যখন হবে তখন লাইন বড় হবে, আপনি এক্সপেক্ট মোর ডিলেজ অ্যাট দ্য এয়ারপোর্ট ডিউরিং এক্সিট। অলসো আরেকটি ব্যাপার যেটি তারা হুঁশিয়ারি করেছেন সেটি হচ্ছে আপনার গ্রিন কার্ডের ছবি যদি আপনার চেহারার সাথে খুব বেশি পার্থক্য হয়ে থাকে, অর্থাৎ খুব ডিফারেন্ট হয়ে থাকে, অর্থাৎ আপনার গ্রিন কার্ডের ছবির সাথে আপনার চেহারার মিলছে না, গেস হোয়াট, আপনাকে তখনই এক্সিটের সময় কিন্তু সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাওয়া হবে। ইন অ্যাডিশন তারা কি করছেন, তারা এখন করে ফেলছেন অলরেডি, কম্বাইন করেছেন সোশ্যাল সিকিউরিটি এবং IRS ডাটাবেস একসাথে তারা করে ফেলেছেন এবং তারা এটি সার্চ করতে পারেন। যদি কারো ট্যাক্স বাকি থাকে, অর্থাৎ IRS আপনার কাছে অর্থ পায়, টাকা পাবে, ডলার পাবে, আপনি পে করেননি তাদের, দিস ইজ গোয়িং টু বি এ প্রবলেম ফর ইউ, দিস ইজ গোয়িং টু বি এ বিগ প্রবলেম। না, এই ছিল এখনকার মতো সব রকম আপডেট। আমি যেটি একটি ব্যাপারে এড়িয়ে গেছি সময়ের সাথে, কারণ সময়টি শেষ হয়ে গেছে, সেটি হয়তো আগামী সপ্তাহে তুলে ধরবো। NTA এর ব্যাপারে যাদের ওয়ার্ক পারমিট ডিনাই হচ্ছে তাদেরকে NTA দেওয়া হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে নোটিস টু অ্যাপেয়ার। তো এই ব্যাপারটি যারা আছেন এটি আমি আগামী সপ্তাহে নিয়ে আসবো। আশা করি তখনও আপনারা আমাদের সাথে থাকবেন। এই পুরো অনুষ্ঠান জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানগুলি করি আপনাদের জন্য, এবং এটির সার্থকতা যখন আপনারা আমার সাথে থাকেন এটি আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এবং আরেকটি ব্যাপার, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, যদি করেন খুব ভালো হবে। আর একটি ব্যাপার, যাদের কাজে লাগবে তাদের সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি এখনকার মতো, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।